প্রিয় দর্শক, আমি আফজাল হোসেন। স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, রাজনীতিবিদ, এবং মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। এই যে বিচারটা হলো, বিচার নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। একই সঙ্গে এই বিচার নিয়ে আপনার একটি মন্তব্য, ফটোকার্ড, যেটি সেটি আপনার কি আপনার না, সেই বিষয়টিও জানবো। যে আপনি একটি ফটোকার্ডে বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে এই ট্রাইব্যুনাল থাকবে না, বা বিচারটি পুনরায় করা হবে, বা এরকম কিছু একটা বলেছেন। আপনার কাছে কি, মানে আপনি কি আসলে এই মন্তব্যটি করেছিলেন কিনা? দেখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে এই প্রশ্নটি করার জন্য। আমি আমার বক্তব্যের আগে আজকে সারা বাংলাদেশের মানুষের সামনে আমি আহ্বান করছি, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজ শুভ জন্মদিন। ওনার জন্য, ওনার সুস্বাস্থ্যের জন্য, ওনাকে যাতে আল্লাহ সুখ ভালো রাখেন তার জন্য দোয়া কামনা করছি দেশের মানুষের কাছে। আপনি যে প্রশ্নটা, এই কারণে আপনাকে অফুরন্ত ধন্যবাদ। আমি আগেই বলছি, এই দেশে ইসলামের নামে মিথ্যাবাদী, মুনাফেক যত কিছু সৃষ্টি হয়েছে, অপপ্রচারকারী, এই পৃথিবীতে এটা হবে, এটা আমি আমার এই ৭৮ বছরের জীবনে আমি কল্পনা করিনি। এটা ভীষণ মিথ্যাবাদী, অপপ্রচারকারী। যে আমি বলছি যে বিএনপি আসলে এই কোর্ট, এই বিচার থাকবে না। আমি এই কথাটি বলি না। আমি যা বলছি, আমার পরে সমস্ত পৃথিবী এখন তা বলতেছে। আমি বলছি যে প্রসিডিউর অফ দি ট্রায়াল কোর্ট বা কনস্টিটিউশন অফ দ্য কোর্ট, এটা সঠিক না। কেন বলছি, এক নম্বর হলো, সেটা আমি প্রথমে বলবো একজন মুক্তিযোদ্ধা হিসেবে, যে এই যে কোর্ট যে নামে হয়েছে, এইটা হয়েছে আজ থেকে প্রায় ৫৫ বছর আগে। ১৯৭১ সনে ১৬ই ডিসেম্বর বিকাল ৪:৩৫টার সময় যখন পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান সেনাপতি আবদুল্লাহ খান নিয়াজি সারেন্ডার করে যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট, পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অরোরার কাছে, এবং রিভলভারটা তার পায়ের কাছে রাখার পরে যখন দস্তখত করে, সেই কন্ডিশনে লেখা ছিল এরা হইল যুদ্ধ অপরাধী, এদের বিচার হবে, এবং সাথে সাথে বিচার হবে এদেরকে যারা সহযোগিতা করেছে বাংলাদেশের। এর মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে মুসলিম লীগ, জামাত ইসলাম, নেজামে ইসলাম, এবং বাহিনী হিসাবে আল বদর, রাজাকার, আল শাম, তাদের বিচার হবে। তারই প্রেক্ষাপটে ৭৩ সনে এই কোর্টটা গঠন করা হয়েছিল। এটা খুব বেশিভাবে বলার, এবং সেই কোর্টের যে যিনি প্রধান প্রসিকিউটর ছিলেন তার নাম ছিল জনাবে এস.আর. পাল, সবিতা রঞ্জন পাল। তার দুইজন সাথী ছিলেন, একজন সাবেক অ্যাটর্নি জেনারেল জনাব ফকির শাহাবুদ্দিন আহমদ, এবং কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে আমার সিনিয়র জনাব খন্দকার মাহবুব হোসেন। সেইটা এক পর্যায়ে সে বিচার কিছু হয়েছে, হয় নাই, থেমে যায়। বঙ্গবন্ধু বলছে কিছু মাপ করে দিছে, কিছু রাইখে দিছে, এইরকম একটা হয়েছে। এরপরে বিচারটা আর চলে নাই। হাসিনা আইসা আবার সেই একই আদালতটা গঠন করছে তাদের বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল, এবং আমার ৩০ লোককে হত্যার জন্য যারা সহযোগী ছিল, ২ লক্ষ মা বোনের ইজ্জত এবং শত শত বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছিল, সেই বিচারটা করার জন্য আবার এটা রিকনস্টিটিউট করে। আমার কথাটা হলো, আমি মুক্তিযোদ্ধা, প্রথম বলতেছি মুক্তিযোদ্ধা হিসাবে, যে আদালতে ৭১-এর যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, এর চেয়ে জঘন্যতম অপরাধ পৃথিবীর ইতিহাসে খুব বেশি ঘটে নাই, বা ঘটেই নাই। এই আদালতে দেশের অভ্যন্তরে সরকার পরিবর্তন করতে গিয়ে যে নিষ্ঠুরতাটা হয়েছে, শেখ হাসিনা সরকার করেছে, যে হত্যাকাণ্ড হয়েছে, একই আদালতে সেই বিচারটা হতে পারে না। সেটা ভিন্ন জিনিস। একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের যুদ্ধ, পরস্পরের মধ্যে গোলাগুলি ৯ মাস, লক্ষ লক্ষ লোকের রক্ত। আর এইটা হলো সরকার পরিবর্তনের জন্য গুলি করে মানুষ মারছে। এখানে কোনো যুদ্ধ হয় নাই দুই পক্ষের। তাহলে স্বীকার করতে হবে যে ৫ই আগস্টে আন্দোলনকারী শক্তিরাও গোলাগুলি করছে, যুদ্ধ হয় না। এইখানে আন্দোলনের শক্তি জয়লাভ করছে, শেখ হাসিনারা পরাজিত হবে, তাদের বিচার হবে, এবং কঠিন বিচার হবে। একেই তাই বললেন না,
অন্য একটা ট্রাইব্যুনাল একই রকমভাবে গঠন করে সেইখানে সঠিকভাবে বিচার হবে, সেখানে ফাঁসি হোক, বিচারের ব্যাপারে আমার কোনো কথা নাই। আমি বলছি এখন যে কোর্টে বিচারটা করা হয়েছে, যে জায়গাটা আপনি প্রশ্ন করছেন, এইটা এমন একদিন আসবে, এমনকি আগামী নির্বাচন যদি হয়, তাহলে আমি আমার কথাটা শুনালো, নাহলে বলবো আমাকে আপনারা সবাই মিলে মারিয়ে ফেলতেছেন। না 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 মেরে ফেলা না না না, আমার কথাটা শুনেন, যেটা বলতেছি আমার কথাটা শুনালো, আমার কথাটা উত্তরটা দিতে দেন। আচ্ছা বলেন। এমনকি আমি কথাটা যেটা বলছি, আগামী ইলেকশন হইলে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসতে পারে। বিএনপি ক্ষমতায় আসলেও আজকের কোর্ট যেভাবে চলছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এর চেয়ে বেটার চলবে, এর চেয়ে ইন্ডিপেন্ডেন্ট চলবে। কথাটা বলছি আমি এইটা। তখন যদি কেউ রিট করে যে ওই কোর্ট যেটা রায় দিছে সেই কোর্টটা ঠিক ছিল কিনা, গঠন প্রণালীটা, এমনও হইতে পারে, রিট কোর্ট বলে দিতে পারে সেই কোর্টের গঠন প্রণালী ঠিক ছিল না, এবং এপিলিট ডিভিশন এটা এন্ডোর্স যদি করে, তাহলে যে কোর্টটার সঠিকভাবে গঠিত হয় নাই তার রায়টা কতটুকু কার্যকর হবে। আমি বলছি কথাটা হলো এটা। এখানে যেটা বলি যে এই কোর্টের যে মর্যাদা, সেটা তো হাইকোর্ট বেঞ্চের সমমান মর্যাদা, এবং এই আইনটাকে বা এই আদালতটাকে সাংবিধানিকভাবেও প্রোটেক্ট করা হয়েছে। আপনি রিটের কথা কেন বলছেন? আর মুক্তিযোদ্ধা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার বিচারের কোথায় হবে? তাহলে তার বিচার অন্য এইটাতে হবে না। যুদ্ধ অপরাধী যেটা ৭১-এর যুদ্ধ অপরাধীদের কোর্টে হবে না, এটা আমি মনে করি, এই কথাটা আমি বলছি, এবং এটা একদিন প্রমাণিত হবে যে যারা ৭১-এর যুদ্ধ অপরাধী ছিল সেই কোর্টে যাদের বিচার হয়েছে এই কোর্টে তাদের বিচার হবে। অন্য একটা কোর্ট করেন, একই পাওয়ার দেওয়া করেন, বাট নট দিস কোর্ট। আমি বলছি কথাটা এইটা। এটা তো কোর্টের মানে এটা তো কোর্টের সমস্যা না, মানে অবকাঠামোগত বিষয়গুলো বিচার না, হলে কোর্ট যদি ডিফেক্টিভ হয় তাহলে তার রায়টা কতটুকু কার্যকর হবে? আমি তো বরং, এবং এই কথাটা, একই কথাটা আমি যে কথাটা বলছি যে সারা পৃথিবীর জাতিসংঘ বলছে, এই যে কালকে যারা ওদিস এটারে কি বলে মানবাধিকার সংস্থাগুলো সবগুলো বলছে, আজকে ইউরোপের 5টা দেশ বলছে যে প্রসিডিউর, কোর্ট গঠন এবং এটা প্রসিডিউরের ভুল আছে। আপনি দেখেন, এখন এই কথাটা আমি বললে দোষ হলো, সারা পৃথিবী বললে দোষ নেই। জি জি, মাহবুব আজিজ ভাই অনেক কথাই বললেন, অ্যাডভোকেট ফজলুর রহমান। এখন আপনার কাছে যেটা জানতে চাই যে এই আমরা তো আজকে আলোচনা করছি যে হাসিনাকে ফেরাতে নতুন পথে সরকার, এবং যেহেতু এর আগে তার বিচার কমপ্লিট হয়নি, তখন একবার চিঠি দেওয়া হয়েছিল, এবং এখন যেহেতু রায় হয়ে গেছে, এখন নতুন করে সরকার চিঠি দেওয়ার কথা ভাবছে এবং তাকে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাওয়ার কথা ভাবছে। এসব প্রক্রিয়া কি আসলে সফল হবে কিনা, বা ভারত? ধন্যবাদ। আসলে দেখুন যে 38 মিনিট অনুষ্ঠানে 11 মিনিট আপনারা কথা বললেন দুজন, আমি শুনছিলাম বসে বসে। কি কথা বললেন? কথা বললেন যে এই ট্রাইব্যুনালটি সঠিকভাবে তৈরি হয়নি, এটা হলো ভাইয়ের বক্তব্য, আর আপনি বোঝাতে চাচ্ছিলেন যে এটা সঠিকভাবে তৈরি হচ্ছে। এই তো এক লাইনে যেখানে শেষ হয়ে যায়। অর্থাৎ আমাদের রাজনীতিতে অপ্রয়োজনীয় কথা যে কত বেশি বলা হয় তার একটি প্রামাণ্য উদাহরণ আমরা এখানেই পেলাম। কারণ হচ্ছে দেখুন যে এই রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা এবং একে অপরের প্রতি যে আক্রমণ, এটা কি এই প্রথম নাকি? সব সময় আমরা দেখে আসছি। আপনি আজকে যেই ঘটনাটি ঘটেছে এখানে, একদল বলবে যে এটা ঠিক হয় নাই, কারণ এটা তাদের বিরুদ্ধে গেছে, আরেক দল বলবে যে না এটা ঠিক হয়েছে। আপনি ৭২ থেকে ৭৫-এ গণবাহিনী, রক্ষী বাহিনীর উদাহরণ দেখুন। ৮০ দশকে এরশাদের যে সময় চলেছে, তখন যেগুলি চলেছে সেগুলোর বিচার কোথায় হয়েছে? ২০০৪ সালে যে গ্রেনেড হামলা হলো ২১শে আগস্ট, সেটার বিচার কোথায় হয়েছে? এই সব কিছু ছাপিয়ে গেছে ২৪ জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে। এই যে রাজনৈতিক হত্যা, এর সবচেয়ে বড় বিচার তো জনতাই রায় দিয়ে দিয়েছে। জনতার রায়ে তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার দেশের মানুষের বুকে তিনি গুলি ছুঁড়েছেন, এবং তারপরে হেলিকপ্টারে উঠে তাকে পালিয়ে যেতে হয়েছে। এর চাইতে বড় রায় তো আর হয় না। এই যে রায়টা হয়েছে, এই বিচারের যে অমোঘ বাণী আমরা এখন খুঁজে ফিরছি, সেই বাণী কিন্তু আমাদের চোখের সামনেই আছে। দেখুন যে আমরা মূল জায়গাগুলোকে বাদ রেখে সরকার থেকে শুরু করে রাজনীতিবিদরাও কিন্তু এই বিচার, শেখ হাসিনা কোথায়, তাকে এখনই আনুন, এই ৩২ নম্বর ভেঙে ফেলুন, এইসব নিয়ে কথাবার্তা বলছে। একবারও কেউ বলছে না শেখ হাসিনার এই পরিণতিটা কেন হলো।
তিনি বঙ্গবন্ধুর কন্যা, আমরা সবাই জানি। তিনি মুক্তিযুদ্ধের যে প্রধান রাজনৈতিক দল, যে নেতৃত্ব দানকারী দল, সে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, সেটাও কারো অজানা নয়। কিন্তু সেই নেত্রীকে 96-তে যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করে চলে গেছিলেন, 2008 সালের পরে এসে তারপরে তাকে মানুষ হত্যা করতে হলো কেন? হত্যা করতে হলো কারণ তিনি গণতন্ত্রের প্রতি আস্থা হারিয়ে সব কিছু কুক্ষিগত করে ফেলেছিলেন। এই জন্যই গণতান্ত্রিক নেতার পরিণতি হয়েছে এই রকম স্বৈরাচারী একটা কর্তৃত্বপরায়ণ নেতায়, এবং তাকে শেষ পর্যন্ত জনতার রায়ে পালিয়ে যেতে হয়েছে। এর চাইতে বড় ফাঁসি আর কি হতে পারে? তার তো ফাঁসি অলরেডি হয়েই গেছে। এখন আপনি দেখুন যে সরকারের পক্ষ থেকেও একবারও কিন্তু রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্কারের কথা বলা হয় না। সেইখানে গণতন্ত্রের চর্চা হচ্ছে কিনা সেটা কিন্তু বলা হয় না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে না। এখন দেখুন যে আওয়ামী লীগের যে নেতারা এখানে অপরাধে জড়িত হয়েছে, তাদের শাস্তি সরকার নিশ্চয়ই বিভিন্নভাবে দিচ্ছে, এবং এই ধরনের, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, যুক্তিগ্রাহ্য ব্যাপার। কিন্তু কোন বিবেচনায় আওয়ামী লীগকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না? নির্বাহী একটি আদেশে যদি আপনি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেন, তাহলে নির্বাচন কি করে অংশগ্রহণমূলক হবে? এই আলোচনাটিতে কিন্তু আমরা আর নাই। 90 দিন আছে নির্বাচনে, আপনি আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, 14 দল নাই, সিপিবি সহ গুরুত্বপূর্ণ 4টি বাম দল নাই, তাহলে নির্বাচনটি কি করে অন্তর্ভুক্তিমূলক হবে? এই বিষয়ে কিন্তু কেউ কোনো আলোচনা করছে না। জয়ী হলে কে কি কাজ করবে, সামাজিক যেই সমস্ত সূচকগুলো আছে, স্বাস্থ্য খাতের কাজ কি, শিক্ষা খাতের কাজ কি, আপনার মূল্যবোধের জায়গায় কে কি কাজ করবে, তা কিন্তু আমরা জানি না। জামাতে ইসলামী অনেক বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সাম্প্রদায়িক যে শক্তির যে উল্লম্ফন আজকে দেখছি, শেখ হাসিনার হাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। যেই মুক্তিযুদ্ধের চেতনা সারা দিন রাত তারা বলতেন, প্রচার করতেন। ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের চর্চা কি শেখ হাসিনা করেছেন, তার দল করেছেন? তাহলে কি এই লুণ্ঠন আমরা দেখতাম? তাহলে কি এই সাম্প্রদায়িক যে রাজনীতির উত্থান, সেগুলোকে আমরা দেখতাম? এই সাম্প্রদায়িক যে রাজনীতির উত্থান হলো, এই যেই ডানপন্থার আজকে উত্থান হয়েছে, এই ডানপন্থার উত্থানের পেছনে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দায় নেই? আজকে যে এই বর্তমান সরকার ক্ষমতায় আসবার পর ডানপন্থার যে লালন পালন আমরা দেখতে পাচ্ছি, এটি কেন? যে সংস্কার কমিটি তৈরি হলো সংবিধান সংস্কার থেকে, আমাদের চোখের সামনে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র খসে পড়ে গেল। এটার কারণ কি? মুক্তিযুদ্ধ মানে কি আসলে? এই যে 30 লক্ষ মানুষ প্রাণ দিলেন, এটা তো বাংলাদেশের একটা রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তৈরির জন্য, রাষ্ট্রের নীতি তৈরির জন্য। যেইখান থেকে পাকিস্তান থেকে আমরা আলাদা, পৃথক হলাম কোথায়? এই ধর্মনিরপেক্ষতায়, এই যে সমাজতন্ত্রে সকলের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করবার জন্য, সেগুলোকে আমরা আসলে চর্চা করেছি? কাজে এই চর্চার জায়গাগুলো থেকে যে আমরা সরে আসছি, এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। আপনাকে এখন একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের দিকে আমাদেরকে যেতে হবে। এই প্রতিহিংসা, আমি বলছি না যে শেখ হাসিনার রায়ের আপনি কার্যকর করবেন, অবশ্যই করবেন। যেভাবে আপনারা বড় বড় ধরনের আরও অনেক ধরনের হত্যাকাণ্ডের বিচার হয়েছে, হবে। এর আগেও আমরা দেখেছি বঙ্গবন্ধুর হত্যা করে অনেকে অনেক দেশে পালিয়েছিলেন, তাদেরকে তো আনা হয়েছে এবং সেগুলো বিচারের কাঠগড়ায় গেছে। নিশ্চয়ই যে 2000 মানুষ সেখানে প্রাণ দিয়েছেন, 1460 জনের মতো, এগুলো তো আমাদের চোখের সামনে ঘটেছে। বুকের মধ্যে গুলি ছুঁড়েছেন, চোখ তুলে ফেলেছেন, হাত নেই, পা নেই, প্রচুর মানুষ এখানে আছে। এইটা তো আমাদের বিবেকের একটা বিষয়। এখানে আমরা কি করে বলবো যে না, আপনি খুন করেছেন, আপনাকে ইয়ে করা যাবে না? কিন্তু কথা হচ্ছে, এটা তো রাজতন্ত্র নয়। কিন্তু একজন শেখ হাসিনার জন্য আপনি পুরো আওয়ামী লীগকে কি করে বাদ দিচ্ছেন? শেখ হাসিনা এবং তার দলবল যারা বিদেশে সুন্দরভাবে পালিয়ে যেতে পেরেছে, তিনি কিন্তু তার পরিবারের সমস্ত সদস্য নিয়ে চলে গেছেন, তার বড় বড় নেতারা চলে গেছেন। আছে কারা? এখানকার নিরীহ কর্মী এবং সমর্থকরা। কিন্তু তাদের দোষটা কি? অ্যাডভোকেট ফজলুর রহমান যে প্রসঙ্গটি এনেছেন, যে তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলছেন যে জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না হওয়াটাই উচিত ছিল। আচ্ছা, বিড়াল কি করে আমরা চিনব সে ইঁদুর ধরতে পারে কিনা? বিড়ালটি সাদা না কালো সেটা খুব বিষয় নয়, বিচার হতে হবে। সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হবে নাকি দেশীয় ট্রাইব্যুনাল হবে, এগুলো আসলে বিচার হয়ে গেছে। আপনি কোনোভাবেই আপনার কথার তোড় দিয়ে শেখ হাসিনাকে আর বাঁচাতে পারবেন না, এটা সম্ভব নয়। যেটি অ্যাডভোকেট ফজলুর রহমান, যেটি মাহবুব ভাই বললেন যে শেখ হাসিনার এই পরিণতি কেন হলো, এটি নিয়ে আসলে আমরা কথা বলছি না। আর আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তাদের নেতৃত্ব পলাতক,
আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন কোন পথে, বিশেষ করে রায়ের পরে? আমি আমার ভাই এত সুন্দর কথা বলছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। যদি ওনার সঙ্গে আমার তেমন কোনো ইন্টারেক্ট কোনো সময় তেমন বেশি হয় নাই, তবে আমি কথা বলছি আইনজীবী হিসাবে, উনি কথা বলছে সাংবাদিক হিসাবে। ওনার সাংবাদিকতা যেমন আমি বেশি বুঝবো না ওনার চেয়ে, আইনের ব্যাপারটা উনি আমার চেয়ে বেশি বুঝবেন, বুঝতেও পারেন হয়তো বা, কিন্তু আমি আইনের ব্যাপারটাই বলছি। ওই যে যেটা রায় হয়ে গেছে এটা আর শেষ হবে না, এই কথাটা ঠিক না। ওই আজহারুল ইসলাম একজন ব্যক্তি ছিলেন জামাতের, উনার কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল। যার শেখ হাসিনার সময় মৃত্যুদণ্ড হয়, তার কিন্তু আবার ইউনূস সাহেবের সময় হাসতে হাসতে বাইরে আবার ওই যে শাহবাগে 13 সনে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য শাহবাগী আন্দোলন হয়েছিল, এইখানে কিন্তু তার আবার সম্বর্ধনা হয়। এইখানে শেখ হাসিনার বিচার কিন্তু শেষ হয়ে যায় নাই। শেখ হাসিনার বিচারের আরেকটা পর্যায়ে রয়ে গেছে এপিলেট ডিভিশন, এবং সেইখানেই বিচারটা করতে, যদি রিয়েল বিচার করতে হয় মিনিমাম 1 বছর সময়, মিনিমাম এটা করে মিনিমাম লাগবে 1 বছর সময় বিচারটা ফাইনাল করো, তারপরে আবার রিভিউ আছে। কাজে উনি যে কথাটা বললো যে বিচার হয়ে গেছে, এইটা না। আমার কথাটা হলো এই প্রেক্ষাপটে ইলেকশনটা হইতেছে, তো যদি ইলেকশন রিয়েলি হয়, ইউনূস সাহেব মিন করেন এই সরকার মেয়ে, এই ইলেকশনটা তো হবে তো ফেব্রুয়ারি মাসে 26, এটা কতদিন আছে আর 3 মাসের কম। তো ইলেকশন হইলে তো আর ইউনূস সাহেব থাকতেছে না, ইলেকশন হইলে তো ইলেকটেড গভর্নমেন্ট আসবে। আমি যে কথাটা বল, ইলেকটেড গভর্নমেন্ট আসলে কোর্টগুলোর চেহারা ভিন্ন রকম হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই যে কনস্টিটিউশনাল কোর্ট, আর ওই যে লোয়ার কোর্ট এবং জজ কোর্ট, এইটা হলো পেনাল কোড এবং সিপিসি দিয়া চলে, আর এটা চলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কনস্টিটিউশন। ফজলুল ভাই আমি একটু ঢুকি, সরি, সেটা হচ্ছে যে ওনার প্রশ্নটা ছিল যে শেখ হাসিনার এই পরিণতি হলো কেন, আমরা ওইদিকে কেন যাচ্ছি না, আমরা এই আইন আদালতের যে বিষয়টাতে নিয়ে যদি বেশি কথা বলি, আমি দুটো বাক্য বলি, যে সেটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক বিচার আচারের যে বিষয়, এটা কি আসলেই কোনো আইন আদালত শেষ পর্যন্ত থাকে? খালেদা জিয়াকে যে এতিমের মামলায় দেওয়া হলো এবং জেলে দেওয়া হলো এবং তারপরে সেটা বাড়িয়ে দেওয়া হলো, কেন বাড়িয়ে দেওয়া হলো? যাতে তিনি নির্বাচনে অযোগ্য ঘোষিত হন, এবং তাকে যখন এটা ছিল একেবারে নজিরবিহীন ঘটনা। আপনার কথাগুলো কিন্তু আমাকে সাপোর্ট করতেছে, এবং আমি বলছি কি যে আমরা এই বিষয়টা, এটা রাজনৈতিক যে আমাদের হিংসা, প্রতিহিংসা এবং হিংসা, এইটা নিয়ে এত আইন আদালতের বাতাবরণ দেবার কিচ্ছু নাই। বিষয় হচ্ছে আমরা এখান থেকে শিক্ষাটি নেব কিনা, রাজনীতিবিদরা নেবেন কিনা। আওয়ামী লীগের নেতারা যেই রকম হুঙ্কার দিচ্ছেন অনলাইনে, তাতে তো মনে হয় না যে তারা শিক্ষা নিয়েছেন, এবং সরকারও তো নেয়নি। আমার কথা, আমার শেষ করাটা হইল, উনি যে কথাটা বলছে, আমি কিন্তু হাসিনার পক্ষে একটি কথাও বলি নাই। আমি শেখ হাসিনার বিপক্ষে 15 বছরে যত কথা বলছি, 15,000 লোক মিললে অত কথা বলে নাই। আপনি কিছুটা জানেন, কেউ যখন কথা বলে নাই, সব পালায়ে গেছে, সব চুপ করে গেছে, আমি কিন্তু তখন শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিদিন বলছি, আমার মৃত্যুর রিস্ক নেওয়া, আমার স্ত্রীকে বিধবা করার রিস্ক নেওয়া, আমার সন্তানদেরকে এতিম করা, এগুলা বইলা নিজের গল্প করার। আমি শেখ হাসিনার বিরুদ্ধে এত কিছু না করতাম, হয়তো বা অতটা হইতো না। এমনকি তার পতনের 24 ঘন্টা আগেও আমি যে কথা বলছি, এই কথা বাংলাদেশে কেউ, যা হোক, এখন আর আমি এই কথাগুলো বলেন, আমি চাই হত্যাকাণ্ডের কঠিন বিচার হোক এবং সঠিক বিচার হোক, কঠিন এবং সঠিক বিচারটা হোক। এখন আপনি যদি ত্রুটি রেখে দিয়ে যান বিচারে, তাইলে তো আপনি আজকে যত কঠিন, ত্রুটিটা কোন জায়গায়, মানে এটা তো বলতে হবে। আপনি যেহেতু আইনজীবী হিসেবে আমি প্রশ্ন করছি, আমি আইন সাংবাদিকতা করি, ত্রুটিটা কোন জায়গায়? অতক্ষণে বুঝেন নাই আপনি? না, আমি বুঝি নাই। আমি বলছি 73 সনে যে কোর্টটা হচ্ছে যুদ্ধ অপরাধীদের জন্য। হ্যাঁ, এই যুদ্ধ অপরাধী কিসের যুদ্ধ অপরাধী? এই কোর্টটা মানবাধিকার বিরোধী, কিন্তু এখানে তো বিচার হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, হোক মানবাধিকার বিরোধী, মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী, এটার নামটা কি? মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধের তো একটা ডেফিনিশন আছে না, ওই কোর্টটাই আপনারা রেখে দিয়েছেন। না, কোর্টের অবকাঠামোটা ওইটাই আছে, কিন্তু আইনটা তো আবার রাখে না। আচ্ছা, আমার কথাটা হলো যে কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, এই কোর্টে ইন্টারনাল
সরকার পরিবর্তন আন্দোলনটা কি শুরু হয়েছিল? প্রথম শুরু হয়েছিল কোটা বিরোধী, তারপরে শেষ পর্যন্ত গিয়ে স্লোগানটা কি হয়েছিল? আন্দোলনটা তো 16 বছর ধরে চলেছে। এটা তো খালি শেষ কোটা পর্যন্ত বিরোধীর আন্দোলনের শেষ না, কথাটা 16 বছর ধরে আন্দোলন হয়েছে। কি হয়েছে? কিসের এই জন্য হয়েছে? এই আন্দোলন একদিনের দুই দিনের না, এইটা শেখ হাসিনার বিরুদ্ধে দিনে 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 গড়ে ওঠা আন্দোলন। ভাই, আমি তো কথাটা এটাই বললাম। এবং শেষটা কি? শেষটা হইলো এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। এইটা হইলো আন্দোলনের মূল প্রেক্ষাপট। তো এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এইটার সঙ্গে কি 71-এর যে ওই যে সারেন্ডার, নিয়াজির সারেন্ডার মিলে? আমি বলছি এই কথাটা আপনার একটা কোর্ট করিয়া তার স্পেশাল না, তাতে কি শেখ হাসিনার যে দুঃশাসন, স্বৈরাচার, এটা কি কোনো হেরফের হয়? যে এইখান থেকে আমাদের রাজনৈতিক সংস্কৃতি আসলে কি শিক্ষা নিচ্ছে? এবং আমি আপনাকে বলছি এটা, আমি বলছি যে যেখানে যুদ্ধাপরাধী যারা পাকিস্তানের পক্ষে 30 লাখ লোক হত্যার সহযোগী ছিল, তাদের সঙ্গে এই বিচারটা মিলানো ঠিক হবে না। আমার কথা তো এনে পরিষ্কার। ঠিক আছে, সেটা তো আমরা করি নাই, কিন্তু আমরা মূল আলোচনায় এই কারণে তো আমি বলতাছি যে এটা একদিন চ্যালেঞ্জ হইতে পারে। আমি তো কথাটা আমি করব না তো চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জটা অনেক হবে, কিছুই হতে পারে। আজাদ সাহেব তো বের হয়ে আসলে চ্যালেঞ্জটা হবে কোন গ্রাউন্ডে? এই গ্রাউন্ডে হবে যেটা উনি বলছেন, যদি হয় আবার এটাও তো হতে পারে। এটা ওই পাকিস্তানের যুদ্ধ অপরাধের সঙ্গে এই অপরাধের এটা কোনো কারণেই আগামীতে অনেক কিছুই হতে পারে। আচ্ছা, আমরা কি কখনো ভেবেছি আপনি গ্রামে মারামারি করে গুলি করে হত্যা করো তো হত্যাকাণ্ড, ওই হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনার হত্যাকাণ্ড মিলে এটা হলো রাজনৈতিক হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। আবার ওইটা কি 71-এরটা? তবে ভাই গত 54 বছরে কোন রাজনৈতিক আন্দোলনে 2000 মানুষের মৃত্যু ঘটে না। 1460-এর মতো মানুষ পুরো এরশাদ মানুষ। আপনি একাই তো আর মুক্তিযোদ্ধা নন। মুক্তিযোদ্ধা হিসাবে প্রথম কথা প্রায় 50 বার এই কথাটি বললেন ফজলু ভাই। বিষয়টা হচ্ছে যে আপনি গত 9 বছরে আপনি দেখুন না, এরশাদ আমলে 9 বছরে 7 জন মানুষ মারা গেছে, তারপরে একটি গণঅভ্যুত্থান ঘটে গেছে। আর এখানে 1460 জন মানুষ মারা গেছে। এইটার ঘটনার ভয়াবহতা তো অনেক বেশি। তো আচ্ছা ঠিক আছে, 40 জন না হয় 50 জন না হয় 100 জন, 1460 জন তো না। এটা নিয়ে আবার তর্ক করে আমরা মূল প্রসঙ্গে, আমাদের মূল প্রসঙ্গে আসি না কেন? জন মারা গেল এরশাদ আমলে শুধু 24 জন একদিনে চট্টগ্রামে। আচ্ছা ঠিক আছে, সেটাও কি 1460 সমান? যাক, আমরা মূল প্রসঙ্গে আসি, যেটা আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার এই পরিণতি কেন হলো? আমি শেখ হাসিনার এই পরিণতিটাতে আসুন না। উনি যে বলল 14 জন বা 7 জন লোক মারা গেল 83-র 14 ফেব্রুয়ারি থেকে এরশাদের বিরুদ্ধে তখন আমি ছাত্রলীগের। ঠিক আছে, তখন কি 1400 মানুষ মারা গেছে? কোনটা? এরশাদের সময়। এরশাদের সময় মিনিমাম 3 থেকে 400 লোক মারা। ঠিক আছে, তাহলে 3 থেকে 400 মানুষ মারা গেছেন। উনি বলছেন আমরা এখন ইতিহাস চর্চা না করে এই জায়গাটাতে আসি না কেন, যে যেই 300-400 মানুষের সাথে মারা গেছে, তারপরে কেন শেখ হাসিনাকে 1400 মানুষ মারতে হলো? কাদের জন্য মারতে হলো? এবং তখন যারা রাজনীতি করেন এই শেখ হাসিনাকে কারা শেখ হাসিনা বানালো? জি, এই প্রসঙ্গটা জানতে চাচ্ছি, শেখ হাসিনার এই পরিণতিটা কেন হলো এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ বিচারের সম্মুখীন হওয়ার এবং শাস্তি পাওয়ার মতো অপরাধী করছে। আমি তো এই কথাটা বারবার, তার শাস্তি হওয়া উচিত, কিন্তু নট ইন দিস কোর্ট। ঠিক আছে, কেন তিনি হলেন এটা একটু আলোচনা করি না। আমি তো সেটাই আমি বলতেছি যে আমরা ওই প্রশ্নটা মেনে নিলাম, কিন্তু শেখ হাসিনার এই পরিণতি কেন হলো এটি একটি দিক, আর হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন কোন পথে, এই দুইটা জিনিস আপনার কাছে জানতে চাই। হাসিনা এটা একমাত্র হইলো তার দলে আওয়ামী লীগের, যে আওয়ামী লীগ একদিন এই দেশের মানুষকে বাঙালি জাতির স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার দিকে, স্বাধিকার এবং স্বাধীনতার পথে নিয়ে গেল, সেই নেতৃত্ব অনুপস্থিত ছিল একদিন। আমার কথাটা বুঝেন, পিপুল যতই তাক দলে, আমি সবসময় বলি পিপুল ইজ পাওয়ার বাট লিডার ইজ লাইট। নো লিডার, নো মোহাম্মদ, নো ইসলাম। এর নিচে আর আমি আসবো না। আমি এর নিচে আসলে আবার তর্ক হইব। শেখ হাসিনার যে লিডারশিপে আসছে পারিবারিক নেতৃত্ব থেকে, এবং উনি এসে এটাকে পারিবারিকরণ করে এমন একটা জায়গাতে নিয়ে গেল হুইজ টার্ন ইনটু এ মনার্কি সিস্টেম। 1 2 নম্বর হলো এইটাকে আবার এস্টাবলিশ করার জন্য সারা দেশের এস্টাবলিশমেন্টে যারা ছিল, যারা কোনোদিন আওয়ামী লীগ করে নাই, মুক্তিযুদ্ধের সব কথাও বলে নাই, সেই সব হাইব্রিড লোকজনকে আস্তে আস্তে তার চতুর্পার্শ্বে জমা করলো পাহাড়ের মতো।
আমি নামগুলা বললেও আপনারা বুঝবেন, না বললেও আপনারা বুঝবেন। এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের যে বারবার উনি বলতেছে আওয়ামী লীগের হাজার হাজার, এখনো 20% 25% ভোটার আওয়ামী লীগের আছে, হাজার হাজার যে ত্যাগী কর্মী বা হাজার হাজার লক্ষ কোটি কোটি সমর্থক, এদের কোনো সম্পর্কই ছিল না। এবং মানুষের সাথে সম্পর্কহীন থাকা অবস্থায় তার মধ্যে ভীতি কাজ করছে, আমি যদি ইলেকশন দিই তাহলে ইলেকশনে পরাজিত হবে। যার ফলে 14, 18 এবং 24 সনের ইলেকশনকে মানুষের গণতান্ত্রিক অধিকারকে বঞ্চিত করছে। আর গণতান্ত্রিক অধিকার যখন একটা দেশে বঞ্চিত হয়ে যায়, তখন মানুষের কোনো অধিকার থাকে না, আইনের কোনো এখানে এক্সিকিউশন থাকে না, লুণ্ঠনটা হয়ে পড়ে এখানে মূল ব্যাপার। সেই লুণ্ঠনটা বাংলাদেশে এত বেশি হয়েছে, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি 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 ইত্যাদি, যে কারণে শেখ হাসিনার আর বাঁচার কোনো পথ ছিল না এবং সেই দিকেই গেছে। এবং যেহেতু তার রাজনৈতিকভাবে তার চিন্তায় চেতনায় অতটাই ছিল না, আইকিউ ছিল না, ইতিহাসের এত বড় দৃষ্টিভঙ্গি তার মধ্যে ছিল না, সে মনে করছে গুলি করে মানুষ মেরে ফেললেই সে থাকতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, গুলি তো আর সে করে না, যাদের উপরে গুলি করার দায়িত্ব ছিল তারাও শেষ পর্যন্ত তাকে সহযোগিতা অনেকাংশে করে নাই। এখানে তার পতন হয়েছে। এবং এই পতনটা হওয়া তার উচিত হয়েছে। 5ই আগস্টে পতন হওয়াটা তার উচিত হয়েছে, এই ব্যাপারটা আমি স্বীকার করব। কি আমার কথাটা বুঝছেন? কিন্তু 5ই আগস্টের পতনটা এই ছিল না যে এই দেশের নাম বাংলাদেশ না হয়ে পূর্ব পাকিস্তান হয়ে যাবে। এই দেশের মুক্তিযুদ্ধের যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বাদ দেয়া, 72-এর সংবিধান বাদ দেয়া, এখানে ওই আমেরিকার নাগরিক এসে একটা সংবিধান লিখে দিবে, এইটা তো 5ই আগস্টে ছিল না। এইটাও ছিল। এই যে 5ই আগস্টের পরে যা হইল, গণতান্ত্রিকভাবে কিছুই হইল না। এখনো যদি 26 সনের ফেব্রুয়ারি মাসে ভোট হইয়া যদি ইলেকশনে যারা মেজরিটি হবে তাদের হাতে দায়িত্ব না দেয়, তাহলে এই দেশটা ভিন্ন দিকে যাবে। ওই যে কয়, উপরে কাটবে গলা আর নিচে কাটবে কোমর, এটা হবে বাংলাদেশ। মাহবুব আজিজ ভাই, একটা কথা বলছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, যে শেখ হাসিনা তো আর নিজে গুলি করেননি এবং যারা তার পরের টায়ারে ছিল তারা হয়তো তাদেরকে ভুল বুঝিয়েছে বা কি কোনো সহযোগিতা করেনি। না বলেছেন, আমি শুনলাম তো। এখন যে এই জায়গাটাতে আমার যে বক্তব্যটা হচ্ছে, আমরা আরেকটু যদি গভীরে যাই, শেখ হাসিনা বললেন যে অত পরিণত মনস্ক রাজনীতিবিদ ছিলেন না দেখে এই কাজগুলো করেছেন। আমরা যদি 80 দশকের দিকে একটু ফিরি, এই 9 বছরে এরশাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার যে ভূমিকা আমরা সকলেই জানি। তারা তখন যে গণতান্ত্রিক আন্দোলনে অন্যতম কারিগর হিসেবে কাজ করলেন। পরবর্তীতে 96-তে কিন্তু শেখ হাসিনা জিতেই এলেন এবং তখন পরপর 91, 96, 2001 ঠিক মতোই সরকারগুলো পরিবর্তিত হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 2006 সালে কিন্তু বিএনপি এই প্রথম গড়বড়টা শুরু করলো যে তত্ত্বাবধায়ক সরকার তারা নিজেদের মতো তৈরি করবে। এইখান থেকেই একটা এই হিংসার রাজনীতিটা অনেক বড় আকার ধারণ করলো এবং 1/11 এলো। তারপরে যখন শেখ হাসিনা ক্ষমতায় এলেন, উনি দেখলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার করলেই তো আমি আবার নির্বাচনে যাব এবং একটা নিরপেক্ষ নির্বাচন করলে আমি হেরে যেতে পারি, এই শঙ্কা থেকে, এবং তিনি তখন ক্রমাগত শক্তিশালী হচ্ছিলেন এই চারপাশের তোষামোদের কারণে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের নিজের কিছু গোষ্ঠী তিনি তৈরি করতে শুরু করলেন এবং দেখলেন যেগুলো তো খুব সহজে কিনে নেওয়া যায়। এবং তারপরে দেখেন 3টি পরপর ছলে বলে কৌশলে নির্বাচন। এবং এইগুলো কিন্তু কোনোভাবেই অপরিণত রাজনীতির কথা আমরা বলতে পারি না, বরং কর্তৃত্ববাদ এবং স্বৈরাচারী মানসিকতা কিভাবে গড়ে ওঠে, যে সংবিধানের ফাঁক ফোকরগুলো কিভাবে, এগুলো তো খুবই সুচিন্তিত এক ধরনের সিদ্ধান্ত নেওয়া যে কি করে গণতন্ত্রকে ধ্বংস করা যায়। এবং সেইগুলো উনি নিশ্চয়ই একা করেননি, কিন্তু নেতৃত্ব দিয়েছেন তো। এবং নেতৃত্ব কোন জায়গা থেকে দিয়েছেন? এই যে রাজনৈতিক যে গঠন প্রক্রিয়াগুলো দলের, বিএনপির যেমন, আওয়ামী লীগের তেমন, সবগুলো দলেরই তো আমরা আজকাল তাই দেখছি, যেখানে যে রাজনীতিতে যে আমরা আদর্শ চর্চার কথা বলি সেটা কি আসলে উপস্থিত কোথাও? আজকে যখন সংস্কার কমিটি হলো, এই যে বর্তমান সরকার, ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তি এলেন, আমাদেরকে কিছু প্রত্যাশা ছিল না জাতির? খুব বড় প্রত্যাশা কিন্তু ছিল। এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র, বাক স্বাধীনতা, জবাবদিহিতা। এইটার জন্যেই মানুষ সবাই সমবেত হয়েছিল। হয়তো সেটা যার জায়গা থেকে এসেছিল, কিন্তু মূল প্রত্যয় তাই ছিল। এখন সেইখানে যখন ইউনূস সাহেব এলেন, তার যে সব কমিটি তৈরি হলো,
রাজনৈতিক দলের সংস্কার নিয়ে একটি কথাও কিন্তু সেখানে বলা হলো না। এখানে একটা পরিবারতন্ত্র কিন্তু কাজ করে, যেটা করে বঙ্গবন্ধুর পরিবার, যেটা শহীদ জিয়াউর রহমান সাহেবের পরিবারও কিন্তু একইভাবে বিএনপিতে কাজ করে। তো কাজে এই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ, আবার উল্টো দিকে একই অবস্থা। তো এইটা কতদিন চলবে একটা গণতান্ত্রিক দেশে? এবং এই যে পরম্পরা, আপনি বলবেন পাকিস্তানেও তাই, ভারতেও তাই, এই জন্যই পাকিস্তান ভারতেও সেই রকম রাজনৈতিক সংস্কৃতি, এই প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি। আপনাকে তো দাঁড়াতে হবে মাটিতে, এবং আপনাকে একটা স্বাভাবিক বিকাশের রাস্তা থাকতে হবে। আপনি যেই গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা আমরা বলি, সেটা যদি সমাজে চাই, তাহলে দলের অভ্যন্তরে তো সবার আগে চাইতে হবে। সব সময়ই তো কথা, প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, জবাবদিহিতার সামনে দাঁড়াতে হবে। আমাদের নেতারা সেটা চান না, এবং চান না বলে সব জায়গায় শ্রেণী পেশায় তারা নিজেদের লোকজন বসাতে চান। আপনার সাথে আমার মত মিলবেন না, আমি বলবো আপনি বিপক্ষ দলের দোসর। এবং এটা আওয়ামী লীগের সময় সবাইকে হরে ধরে বিএনপি জামাত বলা হয়েছে। এখন ক্ষমতাসীনরা বলেন আপনি আওয়ামী দোসর, তাদেরকে করলে। এখন আপনি দেখুন যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করার অনুরোধ করছেন কি বিএনপির নেতারাও। আমরা কি দেখছি? তারা বন্দর ইজারা দিতে শুরু করেছেন। তারা যেই সমস্ত কাজ করছেন, এটা কি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে? আপনার 90 দিনও নেই নির্বাচনের, আপনি তখন এই তড়িঘড়ি করে যেদিন শেখ হাসিনার রায় হচ্ছে সেই দিন কেন আপনি এই সমস্ত করতে যাচ্ছেন? এই প্রশ্নগুলো আমাদের মধ্যে শঙ্কা নিয়ে আসে সামনে। আপনি দেখুন যে এই যে ডানপন্থার উত্থানের কথা যেটা আমরা আলাপ করছি, এগুলো কিন্তু খুব ছোটোখাটো বিষয় আর নয়। আপনি জামাতের আমির বলছেন নারীদের 5 ঘন্টা কাজ করাবেন, আপনি বলছেন যে নারীরা ঘরের রানী, আপনি বাসায় টাকা পাঠিয়ে দেবেন। এই সমস্ত কথাবার্তা আসলে কি বার্তা দেয় সমাজে? আপনি প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে অনেক রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। এই চর্চাগুলো সমাজে কিন্তু অন্য রকম একটা বার্তা দেয়। আজকে তরুণ প্রজন্মের সামনে এমনভাবে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ মানে একটা বস্তা পচা ব্যাপার, এটা মানে বুড়োদের বিষয়, এটা আর চলে না সমাজে, এই সমস্ত চলে না। মানে কি? মানে আপনি এমনভাবে মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করেছেন আওয়ামী লীগের এই 16 বছরে, যে এইটার বিরক্তি এসে গেছে মানুষের। এটা তো এরকম হবার কথা নয়, কারণ আপনাকে চর্চা করতে হবে। আপনি কাজ না করে শুধু যদি বক্তৃতা করেন, ওই জায়গাতে যা হবার তাই হয়েছে। আমাদেরকে এখন দৃষ্টি দিতে হবে যে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চাটা আমরা কিভাবে করতে পারি, দলের বাইরে, সমাজে। জি, অ্যাডভোকেট ফজলুর রহমান, শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। এর আগে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের এখনো 20 থেকে 30% 30 বলি না আমি। আচ্ছা, বেশি এটা বললে আবার আমাকে, আচ্ছা বেশি বললাম। এই 20% আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের দালাল, এই 20% আওয়ামী লীগের ভোট আসলে আগামী নির্বাচনে কোন দিকে যাবে? কোন দিকে যাবে আগামী ভোট? এই ভোট আওয়ামী লীগের না বললো আওয়ামী লীগ ইলেকশন করলে ভালো হয়। আমার বলার বিষয় না, আমি চাচ্ছি যে সকলেই অংশগ্রহণ করে। আমি কথা বললে যদি আপনি মধ্যে কথা বলেন তাহলে তো টাইম একেবারে শেষ। না, আপনি আমার কথাটা হলো, উনি বলছে ইনক্লুসিভ, যারা অপরাধ করছে তাদের বিচার হোক, কিন্তু টোটাল আওয়ামী লীগকে কেন ইলেকশনের বাইরে রাখবেন? আপনি কথাটা বলছেন এটাই তো আমি বলতেছি। আমিও মনে করি একটা ইনক্লুসিভ ইলেকশন হওয়া উচিত, নট আওয়ামী লীগ। উনি যেমন আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ চাই না, কিন্তু যদি কেউ মুক্তিযুদ্ধের পক্ষে, বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, 72-এর সংবিধানের পক্ষে, প্রগতির পক্ষে, এইসব বস্তা পচা মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে যদি কেউ ইলেকশন করতে চায়, ওদেরকে চ্যালেঞ্জ করে, তাহলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তাহলে এটি ইনক্লুসিভ হয়ে যাবে, অন্তত 60% ভোট পড়বে। আর শুধু বিএনপির নেতৃত্বে একজোট আর জামাতের নেতৃত্বে একজোট হইলে পরে, তাহলে প্রথমেই 30% ভোট বাদ হয়ে যাবে। 70% ভোট পরে তো আমাদের দেশে 40% আইসা যাবে। এরপরেও ওই যেমন আওয়ামী লীগ নিজেদেরই 40-42% ভোট ছিল, কিন্তু 18 সনে দেখা গেছে নিজেরা চেষ্টা করেও 10%-এর বেশি নিজেদের লুকেই আসে না, কারণ এটার মধ্যে কোনো ইন্টারেস্ট নাই। বিবেকের উপরে তো আপনি কোনো হস্তক্ষেপ চালাতে পারবেন না। যদি শুধু জামাত এবং বিএনপি ইলেকশন হয়, তাইলে ভোটের সংখ্যাটা কি হবে বলা বড় মুশকিল। এটা খুব বেশি পার্টিসিপেটিং ইলেকশন হবে বলে মনে হয় না। এবং এইখানে নিশ্চিতভাবে আমি না বললেও আল্লাহর রহমতে বলবো, বিএনপি মেজরিটি হয়ে ক্ষমতায় যাবে। আর জামাতকে যদি আপনি বিরোধী দল করতে চান, জামাত 6 মাসে বিএনপিকে তুলাদুনা করে ফেলবে, এবং এই দেশটা চলে যাবে
ওই আফগানিস্তানের এখন পথে। জনগণ আমার যদি- আমার আমার কথাটা শুনে এই কথাটা বলে আমি শেষ করে ফেলবো। এইখানে যদি ওই যে আমি যে বলছি যে মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ ছাড়াও যদি একটা শক্তিকে ইলেকশনে অংশগ্রহণ করতে চান, এরা জামাত সহ যে মোল্লারা যে দলটা করবে বা জোটটা করবে তাদের চেয়ে অনেক বেশি ভোট এবং সিট পাবে আমি মনে করি। এখন জনগণ যদি জামাতকে ভোট দিয়ে বিরোধী দলের আসনে বসায় তাহলে সমস্যা কি? জনগণ বসাইলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি জানি এটার নাম যদি বাংলাদেশ থাকে তাহলে জামাত জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না। আমি মুক্তিযুদ্ধ হিসাবে কথাটা বলতেছি, আমি বিএনপি টিএনপি বুঝি না। এটার নাম যদি বাংলাদেশ থাকে তাহলে জামাত কোনোদিনই দেশে ক্ষমতায় আসবে না। জনগণ আমি জানি জনগণ কি চায়, আমার জনগণ চিনাইতে হইব না। আমার রাজনীতির বয়স 61 বছর, আমি বাংলাদেশের 452টা থানায় চিনি, আমি 452টা থানা চিনি। জামাত পাস করবো সারা ময়মনসিংহ, সারা ঢাকা, সারা সিলেটে একটা সিট পাবে না।